প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে বাসায় অবস্থান করছো এবং সাথে সাথে স্বাস্থ্যবিধিও মেনে চলছো। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমার এই ক্লাসটি। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এর আগে আমি বাঙালি দর্শন থেকে অনলাইনে 5টি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোতে আমরা নবজাগরণের যে মহান পুরুষরা রয়েছেন বা যারা অগ্রগতি ছিলেন তাদের আমরা বিভিন্ন সংস্কার বা অবদান সমূহগুলো আলোচনা করেছি। তার মধ্যে ছিল রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান সমূহ বা সংস্কার সমূহ আছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনে নিই। যুগে যুগে বাংলার বুকে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম। ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্য, চারিত্রিক দৃঢ়তা, কর্মনিষ্ঠা, নির্ভীকতা, হৃদয় বক্তা, মানব সমাজে এক জ্বলন্ত দৃষ্টান্ত। হিমালয়ের মতো বিশাল ও উন্নত মনের মানুষ ঈশ্বরচন্দ্র শুধুমাত্র বিদ্যাসাগর ছিলেন না, করুণা সিন্ধুও ছিলেন। জন্ম ও পারিবারিক পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর, বাংলা 1227 বঙ্গাব্দের 12 আশ্বিন মঙ্গলবার বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ সেই সময় আধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় চাকরি করতেন। পরিবার নিয়ে তিনি শহরে বাস করা তার পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে বালক ঈশ্বরচন্দ্র গ্রামেই মা ভগবতী দেবী ও ঠাকুরমার সঙ্গে বাস করতেন। তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, তার নামে একটি সেতু এবং তিনি যে বিধবা বিবাহ প্রচলন করেছেন তার একটি আমরা ছবি দেখতে পাচ্ছি। শিক্ষা জীবন নিয়ে আলোচনা করি। 4 বছর 9 মাস বয়সে ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তিদানেই অধিক আনন্দ পেতেন। সেই কারণে রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র। তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালা শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। তাদের সঙ্গে কলকাতায় এসেছিলেন কালীকান্ত ও চাকর আনন্দরাম গুটিও। কথিত আছে, পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প আয়াসী আয়ত্ত করেছিলেন। কলকাতার বড়বাজার অঞ্চলে বিখ্যাত সিংহ পরিবারে তারা আশ্রয় নেন। এই পরিবারের কর্তা তখন জগদ্দুলক সিংহ। 1829 সালের 1 জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজ, যা বর্তমানে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে পরিচিত, ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন তিনি। প্রসঙ্গ যে এই সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1824 সালে, অর্থাৎ ঈশ্বরচন্দ্রের এই কলেজে ভর্তি হওয়ার মাত্র 5 বছর আগে। তার বয়স তখন 9 বছর। এই কলেজে তার সহপাঠী ছিলেন মদনমোহন তর্কালঙ্কার। বিদ্যাসাগরের আত্মকথা থেকে জানা যায়, মোট 3.5 বছর তিনি ওই শ্রেণীতে অধ্যয়ন করেন। এখানে আমরা সংক্ষিপ্তভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবন দেখলাম। তিনি প্রত্যেকটা শিক্ষা বসে প্রত্যেকটা ইয়েতেই তিনি কিন্তু খুব ভালোভাবে এবং মেধার পরিচয় দিয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছেন। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতে ভর্তি হন ঈশ্বরচন্দ্র। 1831 সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষার কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসেবে একটি ব্যাকরণ গ্রন্থ 8 টাকা পারিতোষিক পান। সংস্কৃত কলেজে মাসিক বৃত্তিপ্রাপ্তদের ছাত্রদের পে স্টুডেন্ট ও অন্য ছাত্রদের আউট স্টুডেন্ট বলা হতো। বিদ্যাসাগর উপাধি লাভ। জন্মগ্রহণকালে তার পিতামহ তার বংশানুযায়ী নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 সালে 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16 মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়।
এই প্রশংসাপত্রটি যেটা সেটা তোমরা একটু দেখে নাও। তোমাদের জন্য জাস্ট এখানে আমি একটু দিয়েছি প্রশংসাপত্রটি, যেখানে তাকে বিদ্যাসাগর নামে হচ্ছে উপাধি। কারণ তিনি প্রত্যেকটা প্রথম শ্রেণীতে প্রথম অর্জন করতেন এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে বা প্রত্যেকটা ইয়েতেই তিনি মেধার পরিচয় দিয়েছিলেন। সেজন্য তার নামের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটি উপাধিটি যুক্ত হয়। উল্লেখযোগ্য রচনাবলী, তার উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, আখ্যান মঞ্জরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, 2টা খণ্ডে, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, অতি অল্প হইল আবার অতি অল্প হইল বজ্রবিলাস। আমরা মাত্র কয়েকটি এখানে হলো রচনাবলী উল্লেখ করলাম, কিন্তু তার রচনা যেটা আসলে এক ক্লাসে দেওয়া সম্ভব নয়, এবং তার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন। সাহিত্যের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তার এত বিচরণ, এত রচনা, এত যে তাকে কি বলা যায়, তোমরা সবাই জানো, সবাই চিনি আমরা বিদ্যাসাগরকে। জাস্ট অল্প কিছু রচনাবলী আমরা এখানে উল্লেখ করলাম। এবং এই যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয় প্রস্তাব, তোমরা এটা আমরা সমাজ সংস্কার পড়বো তখন তোমরা বুঝবে যে এই মানে গ্রন্থটির মাধ্যমে, রচনাটির মাধ্যমেই তিনি হচ্ছে বিধবা বিচার প্রচারের যে তার যে বলিষ্ঠ কণ্ঠ, সেটার মাধ্যমে তিনি কিন্তু প্রচার করেছেন। সংক্ষিপ্ত একটু কর্মজীবন দেখে নিই। কর্মের মানুষের শ্রেষ্ঠ পরিচিতি। কর্মজীবনের শুরুতে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পদ অলংকৃত করেন। সেখানে বিলেত থেকে আগত সিভিলিয়ানদের বাংলা শিক্ষা দিতেন। পরে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক পদে যোগদান করেন। এরপর অধ্যক্ষের পদেও আসীন হন। তিনি স্কুল পরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষার সঙ্গে যুক্ত থাকলেও তিনি অনুভব করেছিলেন প্রথাগত শিক্ষার বদলে আধুনিক শিক্ষাই হলো যথাযথ শিক্ষা। শিক্ষাক্ষেত্রে যে সকল সংস্কার করেছিলেন সেগুলি হচ্ছে পাঠ্যক্রম সংস্কার, গণিতের ইংরেজির ব্যবহার, দর্শনের পাশ্চাত্য লজিকের প্রবর্তন, মাহিনা প্রবর্তন, বিরতি দিবসের পরিবর্তন প্রভৃতি। তিনি স্কুল বিভাগের সর্বস্তরের জন্য নতুন করে বাংলা ভাষায় পাঠ্য বই লিখেন। সেটা হচ্ছে বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, শকুন্তলা, সীতার বনবাস, ঋজুপাঠ প্রভৃতি পুস্তক। বাংলা গদ্য সাহিত্যে যথেষ্ট উন্নতি হয়েছে তার হাত ধরে। সমাজ সংস্কারক বিদ্যাসাগর। সংস্কৃত শাস্ত্রের বিরাট পণ্ডিত হয়েও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণের দ্বিধা করেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন তিনি। হিন্দু বিধবাদের অসহনীয় দুঃখ, তাদের প্রতি পরিবারবর্গের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন। হিন্দু শাস্ত্র উদ্ধৃত করে প্রমাণ করেছেন যে লোকাচার ধর্মের নামে সমাজে প্রচলিত আসলে তা ধর্ম বহির্ভূত স্থবিরতার আচার মাত্র। তার আন্দোলন সফল হয়েছিল। 1856 সালে সরকার বিধবা বিবাহ আইন সিদ্ধ ঘোষণা করেন। তবে শুধু আইন প্রণয়নে ক্ষান্ত থাকেননি বিদ্যাসাগর মহাশয়। তার উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। তার পুত্র নারায়ণচন্দ্র এক ভাগ্যহীনা বিধবাকে বিয়ে করেন। এর জন্য সে যুগে রক্ষণশীল সমাজ ও সমাজের কঠোর বিদ্রুপ ও অপমানও সহ্য করতে হয় তাকে। বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বহু বিবাহের মতো একটি কুপ্রথাকেও নির্মূল করতে আজীবন সংগ্রাম করেছেন তিনি। প্রচার করেন বাল্য বিবাহ রোধের সপক্ষেও। এর সঙ্গে সঙ্গে নারী শিক্ষার প্রচারেও যথাযথ গুরুত্ব আরোপ করেন তিনি। শুধু কলকাতায় নয়, নারী মুক্তির বার্তা বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন জেলাতেও বালিকা বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার সপক্ষে জোর প্রচার চালান তিনি। যদিও তার এই উদ্যোগও সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব দ্বারা নিন্দিত হয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত পর্যন্ত অন্তত হীন বাক্যবাণে নারী মুক্তি আন্দোলনের ব্যঙ্গ করেন। তবুও তার জীবন দশাতেই নারী শিক্ষা আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বিধবা বিবাহ যা প্রয়োজন সেটার জন্য আসলে তিনি অনেক মানে দুঃখ অনুভব করতেন মেয়েদের এই সব দুর্ভাগ্যের জন্য। তো তিনি যে সেই সময় যে ভুক্তভোগীরা ছিল বা সমাজে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল বিধবা বিবাহ না হওয়ার জন্য, সেই সম্পর্কে তিনি একটু মানে বলেন। তার একটু আমরা এখানে পড়ছি, দেখো যে সতীদাহ প্রথা বিলুপ্তির সাথে সাথে হিন্দু সমাজের বিধবাদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। তখন সহমরণ প্রথার বিকল্প ছিল বিধবাদের আমরণ ব্রহ্মচর্য পালন। সহমরণ প্রথার চেয়ে ব্রহ্মচর্য প্রথা সভ্য হলো তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। এর ভুক্তভোগী মাত্রই তা উপলব্ধি করবেন। বিদ্যাসাগরের কোমল হৃদয় এতে বিচলিত হতো। তিনি এই সম্পর্কে বলেন, দুর্ভাগ্যক্রমে বাল্যকালে যাহারা বিধবা হইয়া থাকে তাহারা যাবজ্জীবন যে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহা যাহাদের কন্যা ভগিনী পুত্রবধূ প্রভৃতি অল্প বয়সে বিধবা হইয়াছেন তাহারা বিলক্ষণ অনুভব করিতেছেন। কত শত বিধবা ব্রহ্মচর্য নির্বাহে অসমর্থ হইয়া ব্যভিচারে দোষিত
ও ভ্রূণ হত্যা পাপে লিপ্ত হইতেছে এবং প্রতিকূল, পিতৃকুল ও মাতৃকুল কলঙ্কিত করিতেছে। বিধবা বিবাহের প্রথা প্রচলিত হইল অসহ্য বৈধব্য যন্ত্রণা, বেবিচার দোষ, ভ্রূণ হত্যা পাপের নিবারণ ও ৩ কুলের কলঙ্ক নিবারণ হইতে পারে। তার মানে যে বিধবা বিবাহ প্রচলন হওয়া যে কতটুকু প্রয়োজন বা সমাজের শান্তি ফিরিয়ে আনতে যে কতটুকু প্রয়োজন ছিল, সেটার তিনি উপলব্ধি আসলে করতে পেরেছিলেন। এ বিষয়ে মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে এত সমাজ সংস্কার করেছেন, তিনি যে প্রত্যেকটা জিনিস সমাজের তিনি যে ভাবতেন স্বপ্নে, সেটা সম্পর্কে বা তার এই সমাজ সংস্কার বিষয়ে ইয়ে হয়ে খুশি হয়েই হচ্ছে মাইকেল মধুসূদন তার সম্পর্কে ৩টি লাইন লিখেন। সেটা হচ্ছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জনে জানে, দিন যে দিনের বন্ধু। এছাড়া বিদ্যাসাগর মহাশয় সে যুগের কলিন্য প্রথা, গঙ্গায় সন্তান বিসর্জন প্রথা, জাতিভেদ প্রথা ও কুষ্ঠরোগীদের হত্যা করার প্রথার বিরুদ্ধে সোচ্চার হন। তার উদ্যোগে খ্যাতনামা চিকিৎসক মহেন্দ্রলাল সরকার বৈদ্যনাথ রাজকুমারী কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠিত করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নির্ভীক সমাজ সংস্কার সম্পর্কে মন্তব্য করেছেন যে, এই ভীরু দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ। আসলে একটু শিক্ষা বিস্তার দেখিনি। 1854 সালে চার্লস উডের শিক্ষা সনদ গৃহীত হওয়ার পর সরকার গ্রামীণ এলাকায় শিক্ষা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে 1855 সালের মে মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়। আর তখনই তিনি নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2 বছরের মধ্যে তিনি 20টি স্কুল স্থাপন করেন। এছাড়া তিনি এসব স্কুলে পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিতে চান এবং এটি নর্মাল স্কুল স্থাপন করেন। তিনি নিজ গ্রামে নিজ খরচে একটি স্কুলও প্রতিষ্ঠা করেন। 1855 সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব প্রথম হলো পুস্তক আকারে প্রকাশিত হয়। 1856 সালে 14 জানুয়ারি মেদিনীপুরে ৫ম বঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। ওই বছর 16 জুলাই বিধবা বিবাহ আইনসম্মত হয়। তোমরা একটু আগে এটা জেনেছো। ওই বছরই 7 ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ দেওয়া হয় এবং 1857 সালের 24 জানুয়ারি স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় পরিচালনা সমিতির যে অন্যতম সদস্য তথা ফেলো মনোনীত হন বিদ্যাসাগর 1857 সালের নভেম্বর মাস থেকে 1858 সালের মে মাস অবধি সমগ্র দক্ষিণবঙ্গে বিদ্যাসাগর 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই সময় তোমরা জেনে অবাক হবে যে সেই সময় হিন্দু শাস্ত্রে যারা হচ্ছে রক্ষণশীল ছিলেন, তারা শিক্ষার ক্ষেত্রে নারীদের শিক্ষাকে একদমই প্রাধান্য দিতেন না। তারা মনে করতেন যে নারী যদি শিক্ষিত হয় তাহলে সমাজ হচ্ছে সমাজে তারা দূষণ সৃষ্টি করবে, তারা বেশি হচ্ছে বুঝবে। তারা এটা রক্ষণশীল হিন্দুরা সেটা কখনোই চাইতো না। তারা চাইতো যে হলো মেয়েরা শুধু ঘরেই থাকুক, ঘরের কাজকর্ম করুক, তারা যেন তাদের মানসিকভাবে যেন কোনো বিকাশ তাদের না হয়। আসলে একটু দেখে নিই শিক্ষা সংস্কার সম্পর্কে আরেকটু বিদ্যাসাগরের তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন। বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সম্পর্কে সম্যক পরিচয় পাওয়া যায় সংস্কৃত কলেজে তার একটি প্রকাশিত নথিতে। 1850 খ্রিস্টাব্দে 12 এপ্রিল তারিখে এই নথিটি শিরোনাম ছিল নোটস অন দ্য সংস্কৃত কলেজ। এই নথিটি বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ দলিল। ছোট বড় 26টি প্যারা সম্মিলিত এই নথি। এর প্রথম 5 প্যারা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারাতেই শিক্ষা সংস্কার বিষয়ক তার মতাদর্শ প্রতিফলিত হয়েছে। তবে বাকি প্যারাগুলো শিক্ষা সংস্কার বিষয়ক। নোটস থেকে বিদ্যাসাগর কিছু যে আমরা যে শিক্ষা সংস্কার সম্পর্কিত কিছু মতাদর্শ পেয়ে থাকি, এখানে সবকিছু আমি দিইনি, কিছু তোমাদের জন্য কয়েকটি পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত সমৃদ্ধ উন্নত বাংলা সাহিত্য সৃষ্টি করা। সংস্কৃতে পারদর্শীদের ইংরেজি ভাষা ও সাহিত্যে শিক্ষার প্রয়োজন আছে। সংস্কৃত কলেজের ছাত্রদের ইংরেজি শিক্ষা দিলেও তারা সমৃদ্ধ ও শক্তিশালী সাহিত্য সৃষ্টি করতে পারে। সংস্কৃত কলেজের ছাত্রদের ব্যাকরণ ও সাহিত্য ভালোভাবে শিক্ষা দিতে হবে। অবশ্য সাহিত্যের মধ্যে কাব্য, নাটক, গদ্য সবই থাকবে। স্মৃতিশাস্ত্র পাঠ করতে হবে। এর মধ্যে থাকবে মনুস্মৃতি, মিতক্ষরা, দায়ভার, দত্তক মীমাংসা ও দত্তক চন্দ্রিকা। বর্তমানে গণিত শাস্ত্রের পাঠ্যক্রমে আছে লীলাবতী ও বীজগণিত। গণিতের জন্য এই 2টি বই যথেষ্ট নয়। বিদ্যাসাগর মনে করেন গণিত সংস্কৃতে শিক্ষার পরিবর্তে ইংরেজি শিক্ষা দেওয়া উচিত। অর্থাৎ গণিতে হচ্ছে ইংরেজি মানে সংস্কৃত শিক্ষার পরিবর্তে হচ্ছে ইংলিশ শিক্ষাটা দেওয়া উচিত। এতে শ্রম ও মেধার অপচয় কম হবে এবং অল্প সময় ছাত্রটা লিখতে পারবে। হিন্দু দর্শনের 6টি উল্লেখযোগ্য সম্প্রদায় হলো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পতঞ্জল, মীমাংসা ও বেদান্ত। ন্যায় দর্শনে প্রধানত তর্কবিদ্যা, আধ্যাত্মবিদ্যা এবং এর মধ্যে কিঞ্চিত রসায়ন, আলোকবিদ্যার আলোচনা আছে। দর্শন শ্রেণীর ছাত্রদের হিন্দু দর্শনের পাশাপাশি আধুনিক ইউরোপীয় দর্শনের জ্ঞান থাকা দরকার।
ভারতীয় প্রচিত দর্শনের সম্যক জ্ঞান থাকলেও আমাদের দর্শনের অসারতা ও ভ্রান্তি ধরা পড়বে। সংস্কৃত কলেজে ছাত্রদের ব্যাকরণ ও সাহিত্য বিভাগ পড়ার সময় 3 ভাগের 2 ভাগ সময় সংস্কৃতের জন্য এবং 1 ভাগ সময় ইংরেজির জন্য দেওয়া উচিত। তার মানে কি প্রত্যেকটা জ্ঞানের যে প্রত্যেকটা শাখা, সেই প্রত্যেকটা শাখাই তিনি কিন্তু আসলে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে বলেছেন। শুধুমাত্র সংস্কৃত ভাষা নিয়ে পড়ে থাকলে হবে না, ইংলিশ বা প্রচিত শিক্ষার সাথেও প্রত্যেকটা বাংলা ভাষার প্রত্যেকটারই মানে সমন্বয় করতে তিনি কিন্তু বলেছেন। নারী শিক্ষা সম্পর্কে দেখি। বাংলায় নারী শিক্ষা প্রসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের পথিক। একটু আগে বলেছি যে সেই সময় নারী শিক্ষার ব্যাপারে কি ছিল, এবং রক্ষণশীল হিন্দুরা এমনও বলতো যে যদি নারী বেশি শিক্ষিত হয় তাহলে তার স্বামী মৃত্যুবরণ করবে। তারা দেখো সেই সময় রক্ষণশীল হিন্দুরা নারীদের প্রতি কতটুকু বিরূপ আচরণ করতেন। দেখো এখানে তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলা সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় নতুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন সেই বিদ্যালয়ের সম্পাদক এবং এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রাম অঞ্চলের নারীদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একটু আগে আমরা এটা পড়েছি। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত। পরবর্তীকালে তিনি সরকারি কাছে ধারাবাহিক তদবির করে সরকারের কাছ থেকে এই স্কুলের জন্য ব্যয়ভার বহন করাতে, মানে সরকার যাতে এখানে আর্থিক সাহায্য করে সেটা করাতে তিনি রাজি করান সরকারকে। 1864 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। এরপর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এবং নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজ গ্রামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। এখন আমরা দেখি আসলে তার তো আমরা মানব সমাজ সংস্কার দেখলাম, তারপরে শিক্ষা বিস্তার দেখলাম। তার যে প্রত্যেকটা কিছুর পিছনে কিন্তু ছিল মানব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা থেকে কিন্তু সবকিছু তিনি করেছেন, এবং নিজের সবকিছু তিনি কিন্তু উজাড় করে দিয়েছেন এই মানব প্রেমের জন্যই। মহাত্মা যেমন গান্ধীজির চরিত্রে মহৎ দিকটির পরিচয় বহন করে, মহর্ষি যেমন দেবেন্দ্র চরিত্রের বড় দিকটির পরিচয় বহন করে, ব্রহ্মানন্দ যেমন কেশব চরিত্রের বড় দিকটির পরিচয়, তেমনি দয়াসাগর বিদ্যাসাগরও চরিত্রে একটি গুরুত্বপূর্ণ দিককে প্রকাশ করে। তাই তিনি বিদ্যাসাগর হয়ে একই সঙ্গে দয়ারও সাগর। তিনি বিভিন্ন ধরনের জনহিতকর কর্মে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দয়ার সাগর অভিধা বা ইয়াটা লাভ করেন। তার স্বভাব চরিত্র এমন ভাবে গঠিত ছিল যে কারো বিপদ দেখলে তিনি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে না গিয়ে থাকতে পারতেন না। এই সাহায্য কখনো তিনি করতেন সেবার মাধ্যমে, কখনো করতেন অর্থের মাধ্যমে, তবে অর্থের মাধ্যমে সাহায্যটা ছিল বেশি। এমনও কথা প্রচলিত আছে যে একবার তার অনেক শরীর খারাপ হয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই শরীর খারাপ নিয়ে এখনো বসে আছো, কোনো একটা ভালো জায়গায় যে তুমি একটু কাটিয়ে আসো। তার কোনো হয়তো বন্ধু জিজ্ঞেস করেছিল যে তুমি কোনো জায়গায় যে কাটিয়ে আসো তাহলে তোমার শরীরটা ভালো হবে, একটু পথ্য গ্রহণ করো। তখন তিনি বলেছিলেন যে আমি যদি চলে যাই, অন্য জায়গায় যাই, তাহলে যে খরচটি হবে, তাহলে আমি যে কিছু অভাবী মানুষকে মাসিক ভাবে যে দিয়ে থাকি, দান করে থাকি, সেটা আমি দিতে পারবো না, আমার দিতে কষ্ট হয়ে যাবে। আবার অনেকে এভাবে বলে যে তাহলে তুমি হচ্ছে যদি অন্য কোথাও যাও শরীর স্বাস্থ্য ভালো করতে, তাহলে এই দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে যাও। তখন তিনি বলেন যে অন্য কারো হাতে দিয়ে গেলে সেই টাকাটি হয়তো ঠিকভাবে সমানভাবে পৌঁছে যাবে কিনা, গরিবদের মাঝে বন্টিত হবে কিনা, তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করতেন। এবং তিনি এটাও বলেন যে একবার তিনি এভাবে টাকা দিয়ে গিয়েছিলেন কোথাও, এবং সেটি যাকে তিনি দিয়ে গেছেন সেই টাকাটি আত্মসাৎ করেছিল। সেজন্য তিনি শঙ্কায় থাকতেন এবং কোথাও যেতেন না, এবং প্রত্যেক মাসেই হচ্ছে, এবং যখন যার বিপদ হতো তখন তাকে আর্থিক সাহায্য করতেন, এবং প্রত্যেক মাসেও মানুষকে টাকা দিতেন, মাসোহারা দিতেন বা দান করতেন, যেন অভাবী মানুষের কোনো কষ্ট না হয়। তাহলে তোমরা দেখো যে তিনি নিজের সবকিছু ভুলে গিয়েও উনি যা ইনকাম করতেন বা যা তিনি আয় রোজগার করতেন সবকিছু তিনি কিন্তু মানবদের মাঝে বিলিয়ে দিতেন। তাছাড়া একবার হলেও তার গ্রামে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তার আশেপাশে অঞ্চলে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এবং তিনি 3-4 মাস হচ্ছে লঙ্গরখানা খুলে তাদের হচ্ছে খাবার খেয়েছেন এবং ত্রাণ কার্য বিতরণ করেছেন। এটা কিন্তু আমরা আসলে এখন এত মানে মানুষের প্রতি এত গভীর প্রেম কিন্তু আমরা খুব কমই দেখতে পাই। তাছাড়া তিনি হচ্ছে অসুস্থ মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে নিজেই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে হচ্ছে একটা ডিগ্রি নিয়েছেন বা জ্ঞান অর্জন করেছিলেন, যাতে তিনি হচ্ছে মানুষকে চিকিৎসা দিয়ে হচ্ছে সেবা করতে পারেন। তাহলে দেখো নিজেকে মানুষের
মানুষকে ভালোবেসে তিনি নিজেকেও পরিবর্তন করেছেন কিভাবে, নিজেও অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন যেন মানুষকে তিনি ইয়ে করতে পারেন, সেবা করতে পারেন। তাহলে তার এই দিকটি কিন্তু সবচেয়ে বড় দিক, এবং সবকিছু মিলে তিনি একজন মানবপ্রেমী হিসেবেই আমাদের কাছে পরিচিত। তারও আরো যদি আমরা মানবপ্রেম দেখেছি, তাহলে বিদ্যাসাগরের যে উইলটি ছিল, যে উইলে তিনি তার অবর্তমানে কারা কারা কতটুকু সাহায্য পাবে, কে কিভাবে সাহায্য নিবে, সেই সম্পর্কে একটা উইল তিনি করে যান, এবং সেটা থেকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি যে তিনি কতটুকু মানবপ্রেমী ছিলেন, যেমন তার অবর্তমানে যে মানুষকে তিনি সাহায্য করতে চান সেটাই কিন্তু আমরা বুঝতে পারি। দেখো আমরা জাস্ট একটু উইলটা একটু পড়ে নিই, আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট উইলটার একটু অংশ এখানে নিয়েছি। তোমাকে দেখো যে এখানে 1 নম্বর থেকে তিনি কি বলছেন উইলে, যে আমি স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া স্বচ্ছন্দ চিত্তে আমার সম্পত্তির অন্তিম বিনিয়োগ করিতেছি। এই বিনিয়োগ দ্বারা আমার কৃত্য পূর্বাহ্ন সমস্ত বিনিয়োগ নিরস্ত হইল। চৌগাছা নিবাসী শ্রীযুক্ত কালীচরণ ঘোষ, পামরা নিবাসী শ্রীযুক্ত ক্ষীরোদনাথ সিংহ, আমার ভাগ্নেয় পশপুর নিবাসী শ্রীযুক্ত বেণী মাধব মুখোপাধ্যায়, এই 3 জনকে আমার এই অন্তিম বিনিয়োগপত্রে কার্যদর্শী নিযুক্ত করিলাম। তাহারা এই বিনিয়োগপত্রের অনুযায়ী যাবতীয় কার্য নির্বাহ করিবেন। আমি অবিদ্যমান হইলে আমার সমস্ত সম্পত্তি নিযুক্ত কার্যদর্শীদিগের হস্তে যাইবে। এতক্ষণে আমরা যে সকল সম্পত্তি আছে কার্যদর্শীদিগের অবগতি নিমিত্ত তৎসমুদয়ের বিবৃতি এই বিনিয়োগপত্রের সহিত গঠিত হইল। কার্যদর্শীরা আমার পরিশোধ ও আমার প্রাপ্য আদায় করিবেন। আমার সম্পত্তির উপসত্ত্ব হইতে আমার পোষ্যবর্গ কতগুলো নিরুপায় জ্ঞাতি কুটুম্ব প্রভৃতির ভরণ পোষণ ও কতিপয় অনুষ্ঠানের ব্যয় নির্ভর হইয়া আসিতেছে, সেই সমস্ত ব্যয় এককালে রহিত করে আপন আপন প্রাপ্য আদায়ে প্রবৃত্ত হইবেন, এবং আমার উত্তমেরা এরূপ লোক নহেন। কার্যদর্শীরা তাহাদের সম্মত হইলে এরূপ ব্যবস্থা করিবেন যে বিনিয়োগপত্রে লিখিত বৃত্তি প্রভৃতি প্রচুর থাকিয়া তাহাদের পক্ষে কমে আদায় হয়ে যায়। এখনই যে সকল ব্যক্তি আমার নিকট মাসিক বৃত্তি পাইয়া থাকেন, আমি অবিদ্যমান হলে তাহাদের সকলে সেইরূপ বৃত্তি পাওয়া সম্ভব নহে। তন্মধ্যে যাহারা আমার বিষয়ের উপসত্ত্ব হইতে সেইরূপ মাসিক বৃত্তি পাইবেন তাহা নির্দিষ্ট হইতেছে। অর্থাৎ কি তিনি তার উইলে 3 জনকে তার এই কাজের দায়িত্ব দিয়েছেন, তিনি যখন অবর্তমান থাকবেন, এবং প্রত্যেক তারা মাসিক ভাবে যারা বৃত্তি পাবে তারাও যেন সেই বৃত্তিটা পায়, এবং যারা পরবর্তীতে যারা আত্মীয় স্বজন আছে, জ্ঞাতি কুটুম্ব আছে, তাদের ইয়াগুলো যেন যদি তার সম্পত্তি শেষ হয়ে যায় বা কোনোভাবে হয়ে যায়, তাহলে তারাও যেন কিছু পায়, বা তাদের সব প্রাপ্যগুলো যেন আদায় হয়, অর্থাৎ সবার প্রাপ্যগুলো যেন আদায় করে দেওয়া হয়, সেটাই কিন্তু তিনি এখানে বলে গেছেন। তোমরা দেখো উনি যে যাদেরকে টাকা দিবেন তাদের যে লিস্ট করেছেন, দেখো তোমরা কয়েকটা লিস্ট আমি এখানে দিয়েছি। উনি কিন্তু এরকম অনেক বড় লিস্ট আছে যে তিনি তাদেরকে মাসিক ভাবে বা টাকা দিতেন, দান করতেন। দেখো যে বিভিন্ন নাম দেওয়া আছে, এবং তাদের টাকার পরিমাণটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, 50 টাকা, 40 টাকা, বিভিন্ন টাকার পরিমাণ তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন। দেখো কত সুন্দরভাবে তিনি তার উইলের মাধ্যমে মানুষকে দান করার জন্য, যে তারপর আত্মীয় স্বজনকেও তিনি কিন্তু তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি দান করেছেন, তার আত্মীয় স্বজনকে দান করেছেন। তো দেখো এটা কিন্তু আমরা দেখতে পাই না, এরকম সচরাচর মানুষের মধ্যে দেখা যায় যে উইল করে মানুষকে যে এরকম দেওয়া হয়, তার টাকা দেওয়া হয়, এরকম তার সহজে দেখা যায় না। মানবতার পরিপূর্ণ স্বীকৃতি হচ্ছে বিদ্যাসাগরের অপর একটি বৈশিষ্ট্য। তিনি আজীবন কুসংস্কার বিরোধী হয়েও বিজ্ঞানের জাতাকলে ব্যক্তিসত্তাকে নির্বাসিত করে মানবতাবাদ প্রচার করেননি। যথার্থ মানবতাবাদী তিনি ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি এবং ব্যক্তিসত্তার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কল্যাণ অকল্যাণ মূল্যায়ন করেন। তিনি স্বীয় ব্যক্তিত্বের প্রতি আস্থা না থাকলে, নিজের সত্তাকে নিজে মর্যাদা না দিয়ে সমাজের অপর ব্যক্তিসত্তা অতিথিকে সম্মান ও মর্যাদা জানান। তিনি এটাই মনে করতেন যে আমরা যদি নিজেকে ব্যক্তি স্বাধীনতা না থাকলে আসলে কোনো কিছুই কারোর প্রতি, মানুষের প্রতি, অন্য মানুষের প্রতি কিন্তু সেটা মর্যাদা দেওয়া সম্ভব নয়। এদিক থেকে বিচার করলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন অনন্য সাধারণ আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ হিসেবে স্বীকৃতি দিতে হয়। এর কারণে কোনো আধুনিক পণ্ডিত বিদ্যাসাগরের আত্মমর্যাদা জ্ঞানকে ব্যক্তি স্বাতন্ত্র্য বলে অভিহিত করেছেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অগ্নিতুল্য আত্মমর্যাদা জ্ঞানের পরিচয় পাই। বিধবা বিবাহ প্রবর্তনে, বাল্য বিবাহ ও বহু বিবাহ নিবর্তনে এবং শিক্ষা সংস্কার সহ কোনো পর্যায়ে তিনি কর্তৃপক্ষের কাছে কিন্তু মাথা নত করেননি। বিধবা বিবাহ প্রবর্তন করতে গিয়ে তিনি সর্বশান্ত হয়েছেন, নারী শিক্ষা প্রবর্তনে তিনি বারবার দায়বদ্ধ হয়েছেন, কিন্তু কোনো অন্যের কাছে তিনি মাথা নত করেননি। কর্তৃপক্ষের সঙ্গে অবাঞ্ছিত মতভেদের ফলে চাকরি থেকে যখন তিনি পদত্যাগ করেন, তখন এই পদত্যাগ পত্র তিনি তার আত্মমর্যাদা জ্ঞানকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হতে দেননি।
বিদ্যাসাগরের চরিত্রে আমরা এই সত্যের পরিচয় বারবার কিন্তু লক্ষ্য করি। বিদ্যাসাগরের মানবতাবাদের অপর একটি বৈশিষ্ট্য হলো যুক্তিবাদ। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা ও দুঃখ যন্ত্রণা বিদ্যাসাগরের মন কলুষিত হলেও তার মানবতাবাদ আবেগ সহসা ছিল না। তিনি তার মানবতাবাদে আবেগের সঙ্গে বিবেকের কিন্তু সমন্বয় ঘটিয়েছেন। যুক্তিবাদ বা মননশীলতার প্রতিটি চিন্তা ও কাজে অন্তরে ছিল অন্তঃশীলা হয়ে। এই নৈয়ায়িক মানসিকতার কারণে তিনি তার মানবপ্রেমিক দৃষ্টিকে লৌকিক পৃথিবীর দিকে নিবদ্ধ করতে পেরেছেন। নৈতিক মানবতাবাদী রূপে সম্ভবত এটা ছিল তার পক্ষে খুবই স্বাভাবিক। তোমরা জানো যে তিনি কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সাথে মিশেছেন এবং প্রত্যেকটা স্তরের মানুষের কল্যাণে তিনি কিন্তু কাজ করেন। তিনি কিন্তু কখনোই ভেদাভেদ করেননি কোনো মানুষের ক্ষেত্রে। সেজন্যই তিনি আসলে এত মহান পুরুষ রূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা আশা করি একটু হলেও বুঝতে পেরেছো, উপকৃত হয়েছে এবং বই পড়বে। বইয়ে তোমাদের আরো অনেকভাবে দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তোমরা এখান থেকে একটু নোট করে ফেলতে পারবে। বিভিন্ন বই থেকে নোট করবে, তাহলে তোমাদের মানে উত্তর যে তোমরা দিবে সেটা কিন্তু একটু ভালো হবে আর কি। কারণ সবাই যদি একই বই থেকে পড়ো বা একই জায়গা থেকে দাও, তাহলে কিন্তু সেখানে উত্তরের মানটা কিন্তু কমে যায়। সেজন্য আমি চাইবো যে তোমরা বিভিন্ন বই থেকে, আমার লেকচার থেকে নিয়ে তোমরা একটু নোট করে পড়াশোনা করবে। যেহেতু বাসায় এখন বসে আছো, তোমাদের তো এখন সেরকম কোনো কাজও নেই, তোমরা স্টাডি করবে বসে বসে। তোমাদের স্টাডিতে তোমরা ছাত্র, তোমাদের স্টাডি করা আসলে প্রধান কাজ। তোমরা স্টাডি করবে, নোট করবে। আমি আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু শুধু তোমাদের একাডেমিক পড়ার জন্য না, ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিভিন্ন সাহিত্য গ্রন্থগুলো আছে প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তোমরা আশা করি যে সব পড়লে তোমরা ভালো করতে পারবে। আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য।